সুপ্রভাত, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, এখন সকাল 8:25 বাজে। আমি এখন হাওড়া স্টেশনের পুরনো প্ল্যাটফর্মের ভেতর ঢুকছি। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে হরিপাল। হাওড়া তারকেশ্বর লোকাল 3 নম্বরে দিয়ে দিয়েছে। এখন হরিপালে যেতে গেলে তারকেশ্বর লোকাল ধরতে হবে। হরিপালের দূরত্ব হচ্ছে 43 কিলোমিটার, আর সময় নেবে 1 ঘন্টা 25 মিনিট, আর মাঝখানে 15টা স্টেশন থামবে। তাহলে আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে হরিপাল স্টেশনে গিয়ে। দেখি ট্রেনে ওঠে জায়গা পাই কিনা বসার। রোজগার মতো বসার জায়গা পেয়ে গেলাম, মোটামুটি ওঠার পরে দেখলাম ফাঁকাই আছে। তারকেশ্বর 8:25 লোকাল ঠিক 9:04 ছাড়লো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজকে আমি হরিপালে গিয়ে আপনাদের দর্শন করাবো তেলিখানা আশ্রম, যেটা সবাই তারাপীঠ ভৈরবদাস শ্রী জ্ঞানানন্দ আশ্রম বলে জানে, আবার অনেকে জ্ঞান বাবা আশ্রম বলেও জানে। চলুন তাহলে আপনাদের আজকে আমি দর্শন করাবো জ্ঞান বাবা আশ্রমের। আজকে এই জ্ঞান বাবা আশ্রমের সন্ধানটা কিন্তু আমারই এক সাবস্ক্রাইবার রাজীব দাদাভাই দিয়েছেন। তো রাজীব দাদাভাই, ধন্যবাদ আপনাকে এই আশ্রমের সন্ধান দেওয়ার জন্য। 10:18 ঠিক হরিপাল স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। গাড়ি মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট নিয়েছে। 1 ঘন্টা 25 মিনিট আমি বলেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি রাইট টাইম হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট। আমি ভুল বলেছিলাম। 3 নম্বর প্ল্যাটফর্মে আমি নামলাম। 3 নম্বর প্ল্যাটফর্মে নেবে এরকম সামনে ফুটওভার ব্রিজ দিয়ে ওই দিকে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো না, 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে, মানে 3 নম্বরের 4 নম্বরের দিকে যাবো। 4 নম্বর থেকে তারপরে বেরোবো, বেরিয়ে তারপর দেখেছি অটো পাই না টোটো পাই। আমরা নেমেছি 3 নম্বর প্ল্যাটফর্ম, ফুটওভার ব্রিজে উঠলাম, যেটা বাইরে যাবো। এরকম বাইরে গিয়ে তারপর জিজ্ঞেস করি এই নামলাম। ফুটওভার ব্রিজ দিয়ে নেবে রাস্তা পড়লো, রাস্তা পরে নেবে বাঁ দিকে হাঁটতে হবে। দেখুন ওই দূরে অটো স্ট্যান্ড। ওই ফুটওভার ব্রিজ দিয়ে সোজা হাঁটলাম, হেঁটে যেদিকে আপনার হাওড়া সেদিকে অটো স্ট্যান্ড। দাদা, তেলিখানা আশ্রম কোন অটো যাবে? হ্যাঁ, তেলিখানা আশ্রম এইটাই। কত নেবে এখান থেকে? 15 টাকা। বসে আছে এখানে। একটুখানি হাঁটা পথে চলে এলাম হাওড়ার দিকে। তারপর অটো স্ট্যান্ডে অটো পেয়ে গেলাম। অটো বললো 15 টাকা টিকিট, অটোর ভাড়া 15 টাকা। তো আমায় অটোতে উঠে এবার তেলিখানা আশ্রমের দিকে রওনা হচ্ছি। ভাই কতক্ষণ নেবে? 15 মিনিট। তো মোটামুটি 15 মিনিট নেবে। আমি বলছিলাম না যে লাইন ক্রস করে আসতে, এই দিক দিয়ে লাইন ক্রস করে আপনাকে আসতে হবে, আর না হলে আপনাকে ফুটওভার ব্রিজ দিয়ে 4 নম্বরের প্ল্যাটফর্ম নেই, 4 নম্বরের দিকে এসে নেবে একটুখানি হাঁটা পথে তারপর অটো ধরতে হবে। দুধারে চাষের জমি আর মাঝখান দিয়ে পিচের রাস্তা দিয়ে আমাদের অটো যাচ্ছে। খুব সুন্দর লাগছে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই হরিপালের রাস্তা। তেলিখানা আশ্রমে যাওয়ার পথে রাস্তাটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। আমার খুবই ভাগ্য খারাপ, আমি এখানে এসে জানতে পারলাম
জ্ঞানানন্দ বাবার আবির্ভাব তিথি উৎসব গত দুদিন হলো, গতকাল এবং তার আগের দিন এখানে পালিত হয়েছে। আজকে সব প্যান্ডেল ট্যান্ডেল খোলা হচ্ছে। আর যদি আর একদিন আগে আসতে পারতাম তাহলে আপনাদের আমি দেখাতে পারতাম। এই দেখুন, আমরা চলে এসেছি হরিপাল স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে তেলিখানা মহাশ্মশান প্রাঙ্গণে। এখানেই অবস্থিত ভারতবর্ষের তান্ত্রিক জগতের মহাসাধক মহাগুরু ঠাকুর ভ্যামাখাপার মানসপুত্র তারাপীঠ ভৈরব দাস শ্রী জ্ঞানানন্দ বাবার আশ্রম। আপনাকে এখানে দেখতে পাবো ভাবতেই পারিনি। জার্নি উইথ ছোটন। হ্যাঁ, কনগ্রাচুলেশন। আপনার ভালো ভিডিও দেখি আমি। দেখেন তো ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আমি জানতাম না যে দুদিন আগে অনুষ্ঠান হয়ে গেছে। এইখানে প্রোগ্রাম হয় সরস্বতী পুজোর দিন। আচ্ছা, এইটা হচ্ছে দেবীর মন্দির, এখানে একজন দেবী থাকেন, তান্ত্রিক দেবী। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো আপনার সঙ্গে আমি দেখেছি। ধন্যবাদ। আমি তারাপীঠ ভৈরব দাস সেই জ্ঞানানন্দ বাবার আশ্রমের একদম প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। এবার এই আশ্রমের ভেতর প্রবেশ করব। এই দুদিন আগে আশ্রমের বাবার যে জন্মতিথি উৎসব পালিত হয়ে গেছে, তো এখন সব খোলাখুলির ব্যাপার চলছে। চলুন তাহলে আশ্রমের ভেতর প্রবেশ করি। আশ্রমের ভেতর প্রবেশ করে আমি আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব এবং এই আশ্রমের ইতিহাস কিছু বলবো। চলুন তাহলে। প্রাচীনকালে মানুষের মৃত্যু হলে তাদের নিজেদের জায়গাতেই পোড়ানো হতো বা কবর দেওয়ার রীতি ছিল। এইভাবেই সৃষ্টি হয়েছে হরিপালের 3টি শ্মশান, আর তারই অন্যতম তেলিখানা মহাশ্মশান। সম্ভবত জায়গাটি তেলিদের ছিল, তাই হয়তো নাম হয়েছে তেলিখানা শ্মশান। তেলিখানা বললে যার নাম সবার আগে আছে সে হলো স্বামী জ্ঞানানন্দ বাবা। দীক্ষা নেওয়ার পর এই নামেই তিনি পরিচিত হন। আশ্রমের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে অবাক হয়ে গেলাম। বিশাল আশ্রম প্রাঙ্গণ। ঢুকেই বাম দিকে একটি ত্রিশূল মঞ্চ। ডান দিকে আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী জ্ঞানানন্দ বাবার মূর্তি অপরূপ এক মন্দিরে অধিষ্ঠিত। মন্দিরের পাশে আশ্রমের প্রতিষ্ঠাতা জ্ঞানানন্দ বাবার মায়ের নামের একটি ত্রিশূল মঞ্চ। এই আশ্রমের বড় মা ও শ্রী জ্ঞানানন্দ বাবার মায়ের সমাধিস্থল। সমাধিস্থলের পেছনেই বাবার শয়নকক্ষ। শ্রী জ্ঞানানন্দ বাবা 1910 সালের 4 ফেব্রুয়ারি হুগলি জেলার হরিপালে গবাটি গ্রামে পিতা ভুবনেশ্বর সিংহ রায় ও মাতা প্রসাদ কুমারী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। শৈশবে বাবার নাম গোপীনাথ সিংহ রায় ছিল। খুব ছোটবেলাতেই পিতৃবিয়োগ ঘটে। শিশুকাল হতেই তার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করতেন তার মা, যা মোটেই শিশুসুলভ ছিল না। সহস্রে বিগ্রহ গড়তেন, শিবাসাধক বলি দিয়ে পুজো করতেন। কখনো গভীর অরণ্যে নদী তটে একাকী ঘুরে বেড়াতেন। অপরের দুঃখে কাতর হতেন। কেউ বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। বয়স বাড়ার সাথে সাথে যুবক গোপীনাথ সব বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন। শরীরচর্চা, যাত্রাভিনয়, গান বাজনা, একসময় সাপ নিয়েও পড়াশুনো করেছেন। বাড়িতে মাটির হাঁড়িতে বিষাক্ত সাপ রাখতেন। তার এক শিষ্যের কথায় বাবা নাকি সাপের বিষ পান করতেন। একসময় মায়ের অনুমতি নিয়ে গোপীনাথ সন্ন্যাস গ্রহণ করে তাঁরই গ্রামের তেলিখানার মহাশ্মশানে যাত্রা করলেন। চেষ্টা, অধ্যবসায়, একাগ্রতায়, কঠোর পরিশ্রমে কালক্রমে আলোক তীর্থে উত্তীর্ণ হলেন মহামানব। নাম হয়ে উঠল শ্রী শ্রী তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ। সেদিনের দুর্গম তেলিখানা রূপান্তরিত হলো তপবনে, এক পীঠস্থানে। মহাগুরু পরমগুরু সাধক ভ্যামাখাপা তার অজান্তে সাধুবেশে দুবার তাকে দেখা দিয়েছিলেন। বাবার বসার স্থানে আজ শ্বেতপাথরের বেদি, তার উপরে বাবার বিশাল চিত্র সযত্নে রাখা আছে। পাশে বাবার আরাধ্য দেবী নীলা সরস্বতীর মায়ের ছবি অধিষ্ঠিত। বাবার চিত্রের সামনে বাবার ত্রিশূল, যাতে 5টি নরমুণ্ড দিয়ে মালা করে ত্রিশূলে পরানো আছে। ত্রিশূল ঘরে এক আলাদা পরিবেশ সৃষ্টি হয়েছে, যা ছবিতে বলে বোঝানো যাবে না।
বাবার ত্রিশূল ঘরের পাশেই ভোগ ঘর, যেখানে বাবার ভোগ রন্ধন হয়। এই আশ্রমে বাবাকে আমিষ ভোগ নিবেদন করা হয়। ভোগ ঘরের পাশেই আশ্রমের পুষ্করিণী, এখানে এখন বাবার ভোগ নিবেদন হয়ে গেছে, তাই সব বাসনপত্র ধোয়ার কাজ চলছে। কি হচ্ছে? আচ্ছা, মাছ, কপির তরকারি, ডাল আর একটু মেনুটা বলে দাও শুনি আজকে কি কি হচ্ছে একটু বলে দাও। এটা এখানে কিন্তু ভোগের হচ্ছে না জানি ভাই, এটা হচ্ছে যারা দূর থেকে আসবে বা মানুষরা আসবে তাহলে ওই যে কাজ হচ্ছে, হ্যাঁ প্যান্ডেল খুলছে, হ্যাঁ হ্যাঁ, ওরা 3 জন 4 জন খাবে। হ্যাঁ ভেতরে হয়েছে মাছ হয়েছে, হ্যাঁ আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, শিম ভাজা হয়েছে, আলু ভাতে হয়েছে, মুসুর ডাল হয়েছে। এগুলো ভোগের হয়েছে, মানে বাবাকে ভোগ দেওয়া হয়েছে। আচ্ছা, যদি দূর থেকে যখন মানুষরা আছে, 10 ভক্তরা আছে, তাদেরকে ওই বাবার ভোগই দেওয়া হয়? আচ্ছা, ফোন করে তো আসে, হ্যাঁ ফোন করে আসে, তখন এই একই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা সারাদিন খোলা থাকে। আচ্ছা, তো ভোগ, হ্যাঁ ভোগ বার করে নেবে, সেই 8টায় চাবি। ও, তার মানে সকাল 6টা থেকে 8টা অবধি কেউ বাইরে থেকে এলে বাবাকে দর্শন করতে পারবে, মানে বাবার ত্রিশূল ঘরে দর্শন করতে পারবে। আর যদি এই নীল সরস্বতী মাকে দর্শন করতে এলে 11টার সময়, 11টা থেকে 11টা নয়তো 4টে। আচ্ছা, হ্যাঁ। তো ওখানে সন্ধ্যা আরতি কটায় হয়? 7টা, 4টে থেকে 7টা অবধি খোলা থাকে ওই মন্দির? না, 4টেই সব ঝাঁটপাট দিয়ে আবার বন্ধ করে দেয়, আবার এই 4টের সময় সব পরিষ্কার করে বন্ধ করে দেয়, আবার সেই 7টায় খুলবে। তার মানে কলকাতা থেকে যদি এই মাকে দর্শন করতে আসে তাহলে সন্ধ্যে 7টা, আর নয়তো দুপুর 11টা। ঠিক আছে। অপূর্ব শান্ত নিরিবিলি পরিবেশ ঘেরা এই আশ্রম এত ভাল লাগছে যে কল্পনার বাইরে। আমি আপনাদের একটা নতুন নতুন জায়গার সন্ধান দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ছুটির দিনে অতি অবশ্যই এইসব জায়গায় আসবেন। আর আরেকটা কথা বলছি, এখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু সেই টেলিফোন নাম্বারে আপনারা ফোন করে একদিন আগে ফোন করবেন, তাহলে আপনাদের এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা করা হবে। এখানে দুপুরের প্রসাদ কিন্তু আমিষ প্রসাদ, নিরামিষ নয়। আর আরেকটা কথা বলছি, এখানকার প্রসাদের কিন্তু কোনো নির্ধারিত মূল্য নেই। আপনারা এসে আপনাদের সামর্থ্য অনুযায়ী আশ্রমকে দান করবেন, তাহলেই হলো। কেননা এই সব মঠ মন্দির আশ্রম দানের ওপরই কিন্তু চলে। তো আপনারা যদি এখানে আসেন তাহলে দুপুরের প্রসাদও পেয়ে যাবেন, আমিষ প্রসাদ। আগের দিন কিন্তু অতি অবশ্যই এই নিচের ফোন নাম্বারে ফোন করে তারপরেই কিন্তু আসবেন। আর সময়টা আমি বলে দিলাম, সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি আশ্রম খোলা থাকে, আপনারা এসে দর্শন করতে পারবেন। কিন্তু যে নীলা সরস্বতী যে মন্দিরটা, সেই মন্দির কিন্তু দুপুর 11টা থেকে 12টা অবধি খোলা থাকে, আবার সন্ধ্যে 7টার সময়, এই দুটো সময় কিন্তু মাকে পুজো করা হয়। এই সময় আপনারা এই দুটো সময় মাকে দর্শন করতে পারবেন। তাহলে মোটামুটি একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম। আর এই আশ্রম 6টা থেকে 8টা অবধি খোলা থাকে। আপনারা এই 6টা থেকে 8টার ভেতর, সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি। আপনাদের আরেকটা ইনফরমেশন আমি দিয়ে দিই, এখানে কিন্তু সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে পুরুষ ও মহিলাদের জন্য। আপনারা যখন দূর দূরান্ত থেকে আসবেন মাথায় রেখে দেবেন যে এখানে সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে মহিলা এবং পুরুষদের জন্য। তবে রাত্রির বাসের কোনো ব্যবস্থা নেই, আমি যতদূর জেনেছি আমাকে বললেন রাত্রি বাসের কোনো ব্যবস্থা নেই। দুপুরের প্রসাদের ব্যবস্থা আছে, সেটা তো আমি আপনাদের বলেই দিয়েছি আগে থেকে। আশ্রমের ঠিক বিপরীতে তারাপীঠ ভৈরবদাস জ্ঞানানন্দ বাবার সমাধিস্থল। বাবার সমাধিস্থলের জায়গায় এক বিশাল পদ্মফুল, যা এই সমাধিস্থলে এক আধ্যাত্মিক বাতাবরণ তৈরি করে দিয়েছে। সমাধিস্থলের পাশেই সেই পবিত্র ভূমি, যেখানে যুবক গোপীনাথ সন্ন্যাস গ্রহণ করে তেলিখানা মহাশ্মশানে তন্ত্র সাধনা শুরু করেন। শ্মশানের চিতার গায়ে পঞ্চমুণ্ডী ও ত্রিমুণ্ডী আসন এখনও বিদ্যমান। এই শ্মশানেই দিনের পর দিন সাধনায় মগ্ন থাকতেন গোপীনাথ। রাতে তাকে ঘিরে থাকত সাপ, শিয়াল ও বটুক। বাবা তার প্রিয় কুকুর লালু আর ভুলুকে বটুক বলে ডাকত।
আপনার থাইল্যান্ডের প্রত্যেকটা ভিডিও দেখেছি। আপনার ছেলের আপনার ছেলে, আপনি এবং আপনার মিসেস মিলে গেছিলেন, এবং আপনার যে সমস্ত যে মন্দিরে যে সমস্ত জায়গাগুলো আমার খুব ভালো লাগে, আমি সেগুলো সব সময় দেখি। আপনার সাবস্ক্রাইব আমার করা আছে। আচ্ছা, ধন্যবাদ। আমি মাঝে মাঝে ভাবি যে হয়তো অনেকে স্কিপ করে করে চলে যান, দেখেন না, কিন্তু এখন যখন মানুষদের সঙ্গে কথা হচ্ছে, মানুষরা যখন আমাকে চিনতে পারছে, তখন আমি মনে মনে ভাবছি যে হ্যাঁ, আমার তাহলে ভিডিও মানুষে দেখছে, আর এটাই হচ্ছে বড় পাওনা। আমি অবসর জীবনে আমার কোনো দরকার নেই এইসব ঘোরা, কিন্তু আমার একটা কি, যে বাড়িতে যে মা, দিদি, দাদারা সব বাড়ি থেকে বেরোতে পারেন না, তাদের জন্য আমি একটা কিছু করব বলেই কিন্তু আমি এই কষ্টটা করছি, অন্য কারুর জন্য নয়। আমার ভিডিও দেখে যারা এই মঠ মন্দির আশ্রমে আসতে পারছেন তারা আসুন। আমি ভিডিও করছি, মেন উদ্দেশ্য আমার যে বয়স্ক দিদি দাদারা বাড়ি থেকে বেরোতে পারেন না, কিন্তু তাদের মনের ভেতরে একটা আশা আকাঙ্ক্ষা হয় যে হ্যাঁ, আমরা যদি ঘুরতে পারতাম, আমরা যদি এই মঠ মন্দির আশ্রম দেখতে পারতাম, খুব ভালো হতো। আমি তাদের জন্যই খালি চিন্তা ভাবনা করে এই 65 বছর বয়সে কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি, তাদের কাছে কিছু আমার এই যে মঠ মন্দির আশ্রমের ভিডিও তাদের সামনে তুলে ধরার জন্য। সামনে দ্বিতল মন্দিরে এই আশ্রমের আরাধ্য দেবতা শ্রী নীলা সরস্বতী পূজিত হন। এই দেবী সচরাচর কোনো মন্দিরে আমরা দেখতে পাই না। আজকে আমরা ভাগ্যবান, মা নীলা সরস্বতীর দর্শন পাব। চলুন মন্দিরে প্রবেশ করা যাক। এখন সময় সকাল 11:30। পুরোহিত মশাই চলে এসেছেন মাকে ভোগ নিবেদন করবেন বলে। মন্দিরের সামনে বিশাল সজ্জিত নাট মন্দির। নাট মন্দিরের মেঝ শ্বেতপাথর দিয়ে মোড়া। দুটি বিশাল ঝাড়বাতি নাট মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। মাকে ভোগ নিবেদনের আগে মালা পরানো হচ্ছে। মায়ের চারিপাশে ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও ইন্দ্রদেব বসে আছেন ধ্যানমগ্ন অবস্থায়। দেবী নীলা সরস্বতী দেবী তারার একটি উগ্র রূপ, তাকে ভবতারিণী বলা হয়। দেবী সরস্বতীর অন্যান্য রূপের মতো নীলা সরস্বতী আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন। তিনি বাক ও বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবী এবং ঈশ্বর ব্রহ্মার শক্তি। শাক্ত পুরাণে বলা হয়েছে যে মহান ঋষি ব্যাস দেবী নীলা সরস্বতীর কৃপায় 18টি মহাপুরাণের রচনা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছিলেন। আশ্রমের সেবায়েত মায়ের ভোগ নিয়ে আসছেন মাকে নিবেদন করবেন বলে। এখানে দুপুরের ভোগ আরতি হয় না, সন্ধে 7টায় সন্ধে আরতি হয়। আপনি 24 বছর ধরে এখানে আছেন? 24 বছর ধরে মানে পার্মানেন্টলি আছি। আচ্ছা, তার আগে তো আসতেন? তার আগে এসছি, তখন আমি ফুটবল খেলি পাঠশালা ময়দানে। আচ্ছা আচ্ছা, আপনি 27-28 বছর। আচ্ছা, ফুটবলার আপনি? 27-28 বছর দুবার পেটাতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছিল আমার জীবন, ফুটবল। আচ্ছা, বাড়ির সামনে পাঠশালা ময়দান তো, ভোরবেলা ছোড়া চিবোতে যে প্র্যাকটিস করতাম। তো আপনি আশ্রমের কাকে দেখেছেন? পুরনো কাকে দেখেছেন? তখন তো বাবাই থাকতেন। বাবাই থাকে, বাবার সঙ্গে বাবার কাছে এসছি। আচ্ছা আচ্ছা, কাল বাবা এখানে থাকতেন। তখন এই পুরনো কুটিরটা ছিল এরকম যেরকম ছিল না? হ্যাঁ, ওই কুঠি ওনার, ওই কুঠিতে থাকতেন। আচ্ছা, ছবিটা রাখা হয়েছে। আর এটা বাবার শয়ন কক্ষ, মানে ওই কুটির যেটা ছিল। আর এই যে 3টে সমাধি মতো রয়েছে সাদা সাদা, ওগুলো আসলে বটুকদের সমাধি। আসলে বটুক। আচ্ছা, বটুক বলতে আমরা কুটির। হ্যাঁ হ্যাঁ, বটুক, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আপনি আছেন এখানে? না, আমি চলে যাবো, আমি সেই সকালে এসেছি। জিজ্ঞেস করবেন না, আর কিছু মানে বাবার সমাধির কাছে যান। আচ্ছা, বাবার সমাধি ওখানেই, ওই গোল পদ্মকিটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই যেরকম ফটো দেখছেন ওখানে বসানো, হ্যাঁ ওই রকম ভাবেই বসে আছেন। ওনাভাবেই বসানো, ওই রকম বাঁহাতে রাজার বলতে, আর ওই ঠিক একদম ওই রকম ভাবে ওই মা ওই দিকে মুখ করে বসানো। আশ্রমের বাগানে অনেক জায়গায় সমাধিস্থল। এই সমাধিস্থলগুলি বটুকদের। এখনো এই আশ্রমে অনেক বটুক
মানে কুকুর পালিত হয় যাদের প্রত্যহ আমিষ খাদ্য দেয়া হয়। কিসের এটা? এটা দাদুর প্রসাদ। ও আমি দেখো একটু গিয়ে ধরো ধরো, আমি তো অ্যাকচুয়ালি আমার না একটুখানি আমি নিচ্ছে, আমার লিভারের প্রবলেম আছে একটু, আচ্ছা তাই জন্য আমি দুধের জিনিস কিছু খাই না। আচ্ছা ঠিক আছে, প্রসাদ এনেছে, একটু তুলে নিলাম। ঠিক আছে। আমার হাত পরিষ্কার। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, আমাকে পরমান্ন এসে দিয়ে গেল পায়েস। যেই শুনলো যে আমি দুপুরে প্রসাদ গ্রহণ করব না, যেহেতু আমার প্রবলেম আছে, তাই জন্য ওনারা আমাকে পায়েস নিয়ে এলো পায়েস খাওয়ার জন্য। এখানকার যে বাবার প্রসাদ পরমান্ন, কিন্তু যেহেতু এটা দুধ দিয়ে বানানো হয়েছে, দুধের জিনিসটা একদম খাওয়া মান আমার, তবু আমাকে যেহেতু প্রসাদ এনেছে আমি একটুখানি খাচ্ছি, জাস্ট হাত দিয়ে তুলে নিলাম। আজকের ভিডিওটা দেখার পর আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা দেখার পর কিন্তু লাইক দেবেন। এই ভিডিওটা দেখার পর অ্যাটলিস্ট যেন 1000টা লাইক পড়ে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক দেবেন। আমার প্রত্যেকটা ভিডিওই আমি চেষ্টা করি একটুখানি ভালো করে করার চেষ্টা করি, কিন্তু জানি না কতটা ভালো আমি করতে পারি। যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন। আর যদি সত্যি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলেই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আমি কিন্তু হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি।